আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ছেলেমেয়েরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দূরে কাছে যে যেখান থেকে দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি, ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা আজকে আমাদের একাদশ শ্রেণীর নতুন ব্যাচ শুরু হয়েছে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। আমরা একাদশ শ্রেণীর আজকে ফিনান্স করতে যাচ্ছি। আমরা ফিনান্সের প্রথম অধ্যায় আমরা করতে যাচ্ছি। হ্যাঁ, সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করবে ইনশাল্লাহ। আশা করি তোমরা যে টপিক গুলোর সমস্যা ছিল সেই টপিকগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। শুরু করছি ছেলেমেয়েরা। আজকে আমাদেরকে যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আজকে খাতা এবং কলম নিয়ে বসবে, কারণ এখানে অনেক বেশি ইনফরমেটিভ ইনফরমেশন আছে, ইনফরমেটিভ তথ্য আছে, যে কারণে আমরা আসলে শুধুমাত্র শুনলেই হবে না, এটা কি করতে হবে, এটা লিখতেও হবে। ঠিক আছে? আহ সব ঠিক আছে তো, না? বোঝা যাচ্ছে তো? ওকে, এসো ছেলেমেয়েরা, সবাই খাতা খুলবো। আমরা আমাদের আজকের একাদশ শ্রেণী অর্থায়ন, তাই না? আমরা বলি ফিন্যান্স অথবা ফাইন্যান্স, আমরা যেটাই বলি, এটা প্রথম অধ্যায় আমরা আলোচনা করব। ছেলেমেয়েরা, আমাদের প্রথম অধ্যায় করছি আমরা ফিন্যান্সের। আচ্ছা, অর্থায়ন, তাই না? অর্থায়ন নিয়ে আমরা অর্থায়নের ধারণা, অর্থায়ন এবং অর্থায়ন সম্পর্কে, অর্থায়নের ক্রম বিকাশ ইত্যাদি সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। ছেলেমেয়েরা, আমরা কিন্তু ইতিমধ্যে নবম দশম শ্রেণীতে কিছুটা ধারণা নিয়ে এসেছি, তাই না? যেহেতু আমরা পরীক্ষা দিয়েছি। আচ্ছা, অর্থায়ন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে, কে বলতে পারবে অর্থায়নের বাংলা প্রতিশব্দ? না, অর্থায়নের বাংলা মানে এটা তো অর্থায়ন তো একটা বাংলা শব্দ, তাই না? এটার অনেক অনেক অর্থ সংগ্রহ করা, অর্থ জোগাড় করা, তাই না? এই অর্থায়ন শব্দটার ইংরেজি শব্দ কি? ফিন্যান্স। অর্থায়ন হচ্ছে ইংরেজি শব্দ কি? ফিন্যান্স, তাই না? তাহলে অর্থায়ন হচ্ছে কি শব্দ? বাংলা শব্দ। অর্থায়ন কি শব্দ? বাংলা শব্দ। এর অনেক বেশি কি আছে, সিনোনিম আছে, তাই না? অর্থায়ন বলি, অর্থ সংগ্রহ করা বলি, হ্যাঁ, অর্থ জোগাড় করা বলি, সংগ্রহ করা বলি। তো ফিন্যান্স ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন। অর্থায়ন বলতে আমরা লিখবো, এখন থেকে লেখা শুরু করবো ছেলেমেয়েরা। আমরা অর্থায়ন লিখছি। আচ্ছা, অর্থায়ন বলতে আমরা লিখবো, আমাদের আমাদের যে কোনো প্রশ্নের ক নম্বরে, উদ্দীপক প্রশ্নের ক নম্বরে থাকতে পারে কি, অর্থায়ন কি অথবা অর্থায়ন কাকে বলে, তাই না? যদি উদ্দীপক প্রশ্নের ক নম্বরে যদি আসে, আমরা লিখব অর্থায়ন হলো অর্থ বা তহবিল সংগ্রহ এবং এর ব্যবস্থাপনা কার্যাবলী। কি লিখেছো বলতো? অর্থায়ন অর্থ বা তহবিল সংগ্রহ এবং এর ব্যবস্থাপনার কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। অর্থাৎ অর্থ সংগ্রহ ও অর্থ বা তহবিল সংগ্রহ ও এর ব্যবস্থাপনাকে আমরা দুইভাবে লিখতে পারি। শোনো, প্রথমে লিখতে পারি অর্থায়ন বলতে বোঝায়, অথবা লিখতে পারি অর্থ বা তহবিল সংগ্রহ এবং এর ব্যবস্থাপনার যাবতীয় কার্যক্রমকে অর্থায়ন বলে, তাই না? আবার এরকম লিখতে পারি যে অর্থায়ন বলতে বোঝায় অর্থ বা তহবিল সংগ্রহ ও এর ব্যবস্থাপনার কার্যাবলীকে। যেভাবে লিখি না কেন, কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এবার তোমাদের মধ্যে থেকে আমাকে একজন এটা সংজ্ঞাটা কে বলতে পারবে? আচ্ছা ছেলেমেয়েরা, আমরা কেন তহবিল সংগ্রহ করব? ছেলেমেয়েরা, আমরা কেন তহবিল সংগ্রহ করব? আমরা ব্যবসার মুনাফা অর্জনের জন্য, তাই না? শোনো ছেলেমেয়েরা, একটু আমাদেরকে তাকাও। আমরা যখন হিসাব বিজ্ঞান করি, তখন আমরা বলি কি যে আমাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, তাই না? যখন আমরা ফিন্যান্স করি, এই ফিন্যান্স আমাদের শেখাচ্ছে, হ্যাঁ, মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। এই মুনাফা দ্বারা আমরা আবার সম্পদ কিনবো। কি কিনবো? এই জন্য আমাদের অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে, মনে রাখবে, অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। বলো, অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সম্পদ সর্বাধিকরণ। হ্যাঁ, হ্যাঁ, সম্পদ বৃদ্ধিকরণ, সম্পদ সর্বাধিকরণ। সর্বাধিকরণ মানে কি? যত বেশি সম্পদ বাড়ানো যায়। হ্যাঁ, আচ্ছা, এসো ছেলেমেয়েরা, এখন আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। হয়, অসুবিধা নেই, আমাদের 9 10 তহবিল সংগ্রহ ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলে, সমস্যা নেই। এসব ছেলেমেয়েরা, আমরা এখন অর্থ
আহ, আমাদের এমসিকিউ আসবে, কি আসবে? এমসিকিউ আসবে যে ব্যবসায় জীবনের শক্তি কাকে বলা হয়। দেখো তো, দেখো এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছে অলরেডি ছেলেমেয়েরা, যেহেতু এই অধ্যায়টা অর্থায়ন সংক্রান্ত, অর্থায়নের অর্থায়নের ক্রমবিকাশ, তো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন যদি বলা হয় যে কি জন্য বলা হয় যে ব্যবসায় জীবনের শক্তি বলা হয় কাকে, তোমরা অর্থায়ন বলেছো না, অর্থায়ন না, অর্থকে ব্যবসায় জীবনের শক্তি বলা হয়। বলতো অর্থকে, এই অর্থ আর অর্থায়ন কি এক? অর্থ অর্থ হচ্ছে নগদ টাকাটাকে বোঝায়, তাই না? আর অর্থায়ন হচ্ছে এই টাকাটা আমাদের কোন উৎস থেকে সংগৃহীত হবে এবং কোন কোন কাজে ব্যবহৃত হবে সেগুলো নিয়ে সকল প্রকার কাজ করাকে। কিন্তু আর অর্থ তো তা না, তার মানে অর্থ আর অর্থায়ন কি না, এক না। ক্লিয়ার? তাহলে কে বলতে পারবে অর্থায়নের সংজ্ঞাটা? বলো তো আমাকে, কে বলতে পারবে ব্যবসায় জীবনী শক্তি কাকে বলে? অর্থকে বলে। ব্যবসায় জীবনী শক্তি কাকে বলে? অর্থকে বলে। ওকে। আর আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি যে ছেলেমেয়েরা, আমাদের অর্থায়নের মূল উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ। অর্থায়নের মূল উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা, আর অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। ছেলেমেয়েরা এসো এবার আমরা এই অর্থায়নের ক্রমবিকাশ এখন শিখবো। অর্থায়নের ক্রমবিকাশ। খুব মনোযোগ দিয়ে শুনবে এবং এমন ভাবে মনোযোগ দিবে যেন এই পড়া একবার লিখতে এবং শুনতে গিয়ে হয়ে যায়, বাসায় গিয়ে রিভিশন দিতে তোমরা পেরে যাবে। ওকে। আচ্ছা ছেলেমেয়েরা, আমরা ঊনবিংশ, বলতো কি এখন আলোচনা করব কত? ঊনবিংশ শতাব্দী। কত শতাব্দী বলছি আমরা? ঊনবিংশ শতাব্দী। ছেলেমেয়েরা শোনো, এই ঊনবিংশ বলতে আমাদেরকে এই 1801 থেকে 1990 পর্যন্ত বোঝায়। এই তোমরা তো জানো, তোমরা তো জানো, হ্যাঁ, দেখো ঊনবিংশ শতাব্দী, তাই না? কত শতাব্দী? ঊনবিংশ শতাব্দী বলতে উনো মানে কম, আর বিংশ মানে বিশতে, বিশতে কম, তাই না? তাহলে এদিকে তাকাও, এই 1801 থেকে 1990 সালকে বলা হয়েছে এই এই দশককে, এই যে 1800 থেকে এই যে শতক, এটাকেই বলে কি? ঊনবিংশ শতাব্দী। হ্যাঁ ছেলেমেয়েরা, এই ঊনবিংশ শতাব্দীতে ফিন্যান্সের প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে ফিন্যান্সকে একটা স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচনা করা শুরু হয়। ভালো করে শোনো, তাহলে বলতো কত শতাব্দীতে ফিন্যান্সকে একটা স্বতন্ত্র বিষয় বিবেচনা করা হয়? ঊনবিংশ শতাব্দীতে। এর আগে হয়তো এটা আমরা পড়তাম, জানতাম, শিখতাম অন্য একটা সাবজেক্টের অংশ হিসেবে, অন্য একটা সাবজেক্ট হিসেবে অংশ হিসেবে হয়তো বা ধরো হিসাব রক্ষণ বা বুক কিপিং এর অংশ হিসেবে বিবেচনা করা হতো। হ্যাঁ, কিন্তু স্বাধীনভাবে কখন থেকে আহ, এই ফিনান্স কখন থেকে স্বাধীন যাত্রা শুরু করে? ঊনবিংশ শতাব্দী থেকে। ঊনবিংশ শতাব্দীতে আমরা এই ফিনান্স একটা স্বাধীন স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচিত হওয়া শুরু করেছে। ক্লিয়ার? কারণ আমাদের যদি প্রশ্ন আসে যে কত শতাব্দীতে ফিনান্স একটা স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচিত হওয়া শুরু করে? ঊনবিংশ শতাব্দীতে, মনে থাকবে। এবার একটু শোনো, এইখানে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফিন্যান্সের ক্ষেত্রে লেখা আছে। আচ্ছা, এখানে দেখো একটু শোনো। হ্যাঁ, সবার লেখা শেষ? আচ্ছা এবার এসো, এই 1897 সালে, কত সালে ছেলেমেয়েরা? 1897 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা হচ্ছে, বলো, থমাস এল গ্রিন। বলো, থমাস এল গ্রিন। থমাস এল গ্রিন, গ্রিন মানে সবুজ, মানুষের নাম। আহ, থমাস এল গ্রিন কত সালে? 1897 সালে থমাস এল গ্রিন কে বলো? 1897 সালে থমাস এল গ্রিন একটা বই প্রকাশ করেন। কি প্রকাশ করেন? বই প্রকাশ করেন যার নাম হচ্ছে কর্পোরেশন ফিন্যান্স। কর্পোরেশন ফিন্যান্স। কর্পোরেশন ফিন্যান্স, বলো এই বইটার নাম কি? কর্পোরেশন। মনোযোগ দাও। কর্পোরেশন, সিও আর টি আই এন, কর্পোরেশন ফিন্যান্স। এই লক্ষ্য করো,
সবাই দেখো, এই যে কত সালের কথা বলছে এটা, 1897। লেখকের নাম কি? থমাস পেইন। যে বইটা লিখেছেন সেই বইটার নাম কি? কর্পশন ফিন্যান্স। উনি এই প্রথম ফিন্যান্সের একটা নবদিগন্তের সূচনা করেন। ঠিক আছে, এখানে ফিন্যান্স সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। আমরা এর আগেই শিখেছি, এর আগে কত 19বিংশ শতাব্দীর শুরুতে শিখেছি, তাই না? আমরা ফিন্যান্স সাবজেক্টটাকে একটা স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় 19বিংশ শতাব্দীতে। ওই শতাব্দীতেই দেখো 1897, অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষের দিকে 1897 সালে থমাস এল গ্রিন, নামটা বলো। থমাস এল গ্রিন, যিনি একজন গবেষক, তিনি কি করছেন, কর্পোরেশন ফাইন্যান্স নামে একটা বই লিখেছেন, যে বই ফিন্যান্সের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই 19বিংশ শতাব্দী শেষ করছি। ঠিক আছে, যেটা আমরা পড়ছিলাম 1801 থেকে 1990। এবার আমরা বিংশ শতাব্দীতে আসবো। ক্লিয়ার? বিংশ শতাব্দীর ঘটনাগুলো এবার তুমি আমাকে আহ, এই যে 19বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা একটু বলো তো, কয়েকটা। আমি দুইটা 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 গুরুত্বপূর্ণ ঘটনা বলো। ফিন্যান্সকে একটা স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয় 19বিংশ শতাব্দীতে। আর একটা, হ্যাঁ, গ্রিন, থমাস এল গ্রিন কি করেন, একটা বই প্রকাশ করেন, যেটার নাম কি, কর্পোরেশন ফাইন্যান্স। এখানে ফিন্যান্সের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। ওকে, চলে এসো এবার 1920। কত সাল এবার? 1920 এর পূর্ববর্তী দশক। ছেলেমেয়েরা লক্ষ্য করো, দেখো 1920 এর পূর্ববর্তী দশকে, অর্থাৎ এই 1920 এর আগের দশক কি ঘটনাগুলো ঘটেছে, সবাই একটু মনোযোগ দিবে। বলবো, একটু তুলে নাও, এটা একটু লিখে নাও, কারণ এখানে অনেক ইনফরমেশন থাকবে, যেগুলো তোমাদের সিকিউ এমসিকিউ হিসেবে খুবই কাজে লাগবে। হয়েছে? তুলেছ? ব্যাস, আলোচনা করছি। ছেলেমেয়েরা দেখো, 1890 থেকে 1905 সালে যুক্তরাষ্ট্রে বিভিন্ন যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, এগুলো একত্রীকরণ শুরু হয়। আবার শোনো, আমাকে বলো, 1890 থেকে 1905 সালে এই সময়ের মধ্যে কত থেকে কত, 1890 থেকে 1905 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে, কোথায়? যুক্তরাষ্ট্রে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ছিল, এগুলো একত্রীকরণ হয়। কি করণ হয়? একত্রীকরণ হয়। একত্রীকরণ হয়ে যৌথ মূলধনী, কি বলো, যৌথ মূলধনী কোম্পানি গঠন করার দিকে অগ্রসর হয়। ক্লিয়ার? বলো। আচ্ছা, অসুবিধা নেই, এগুলো আপডেটেড তথ্য, হ্যাঁ, সমস্যা নেই। এসব 1890 থেকে কত, 1905 সালে যুক্তরাষ্ট্রে কি শুরু হয়? হ্যাঁ, ছোট ছোট ব্যবসাগুলো একত্রীকরণ শুরু হয়। তাহলে এটা হচ্ছে 1920 সালের পূর্ববর্তী দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কোথায়, কোন দেশে? ইউএসএ, তাই না? কি হয়, ছোট ছোট কম ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি হয়, একত্রীকরণ হয়। ছেলেমেয়েরা এবার এসো 1920 দশক, 1900 কত, 1920 দশক। এখানে 10 বছর 10 বছরকে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ টপিক থাকার কারণে এখানে এই 1900 থেকে শুরু করে 2000 পর্যন্ত, তাই না, এখানে আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে, কারণ এখানে প্রত্যেকটা দশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করি। ফিন্যান্স এর বাংলা প্রতিশব্দ কি, ফাবিয়া? অর্থায়ন। আচ্ছা, তুমি বলো যে ব্যবসায় জীবনী শক্তি কাকে বলা হয়, অর্থকে। তুমি বলো, আহ অর্থায়নের মূল উদ্দেশ্য কি? তুমি বলো। সম্পদ সর্বাধিকরণ, সম্পদ সর্বাধিকরণ, অর্থায়নের মূল উদ্দেশ্য সম্পদ সর্বাধিকরণ। আহ তুমি বলো যে উম, কত দশকে অর্থায়নকে একটা স্বতন্ত্র বিষয় হিসেবে বিবেচনা করা হয়? 19বিংশ শতাব্দীতে, না, এটা শতাব্দী, দশক হবে না, এটা শতাব্দী হবে। আচ্ছা, এবার তুমি বলো যে কত সালে থমাস এল গ্রিন 1897 সালে যেই বইটার নাম লিখেন, সেই বইটার নাম কি?
সাবা 1897 সালে যে বইটা লিখেন উনি ফিনান্সের বিষয়ে, কর্পোরেশন ফিনান্স। আচ্ছা, এটা কত সালে কত ঘটনা বলেছি আমরা? ঊনবিংশ শতাব্দী। এসো এবার তাহলে ঊনবিংশ শতাব্দীর পরে আমরা এসেছি। রাইটারের নাম কি? থমাস এল গ্রেন। উনি কত সালে বইটা লিখেন এবং বইটার নাম কি? কর্পোরেশন ফাইন্যান্স। এবার 1920 দশক আমরা আলোচনা করেছি না, 1920-এর পূর্ববর্তী দশক। 1920-এর পূর্ববর্তী দশকের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাটা কি? একত্রীকরণ শুরু হয়। হ্যাঁ, আচ্ছা এবার এসো 1920 দশক। 1920 ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবে। 1920 থেকে 1921 দশকে ভালো করে তাকাও, আমার দিকে তাকাও। এই পণ্যের দাম খুবই কমে যায়। ভালো করে শোনো, 1920 থেকে 1921 দশকে পণ্যের দাম কি হয়ে যায়? খুবই কমে যায়। দেখো 1920 থেকে 1921 দশকের শুরুতে পণ্যের দাম, আচ্ছা পণ্যের দাম কমে গেলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্রেতা নাকি বিক্রেতারা? বিক্রেতারা ক্ষতি হচ্ছে, কারণ তারা ক্ষতিতে পণ্য বিক্রয় করতে বাধ্য হচ্ছে। এবার শোনো আরেকটা কথা শোনো ছেলেমেয়েরা, এখানে একটা সমস্যা হচ্ছে যে 1920 থেকে 21 দশকের শুরুতে কি হয়? পণ্যের দাম কমে যায় এবং এই 1920 দশকের মাঝামাঝি এবং শেষের দিকে গিয়ে পণ্যের দাম অনেক বেশি কি হয়? বেড়ে যায়। আবার শোনো, 1920-এর মাঝামাঝি এবং শেষের দশকে গিয়ে কি হয়? পণ্যের দাম অনেক বেড়ে যায়। তাহলে পণ্যের দাম বেড়ে গেলে কি হয়? মুদ্রাস্ফীতি হয়, তাই না? মানুষের কাছে অনেক টাকা কিন্তু কি করতে পারছে না, কিনতে পারছে না, এরকম একটা প্রবলেম তৈরি হয়। দেখো 1920 দশকের মাঝামাঝি থেকে শেষের দশকে পণ্যের দাম পণ্যের দাম বেড়ে যায়। বুঝছে? বুঝছে সবার? আচ্ছা, তাহলে আমরা ঊনবিংশ শতাব্দী শুরু করেছিলাম। ঊনবিংশর পরে ঊনবিংশর শেষের দিকে এসেছি। তারপর আমরা কি করেছি? আহ 1920 সালের পূর্ববর্তী দশকে কি ঘটনা ঘটে? 1920 সালে ছোট ছোট ব্যবসাগুলো একত্রিতকরণ হয়। আচ্ছা, এরপর আমাদের আহ, আমরা বলছি 1920 দশকে কি হয়? 1920 দশকের শুরুতে পণ্যের দাম অনেক বেশি কমে যায় এবং মাঝামাঝি এবং শেষের দিকে পণ্যের দাম অনেক বেশি কি হয়? বৃদ্ধি পায়। ওকে, এবার 1930 দশকে এসে এটা খুবই একটা সিগনিফিক্যান্ট এবং এখান থেকে আহ, অনেক প্রশ্ন আসে, এমসিকিউ আসে এবং সিকিউ আসবে। ছেলেবেলা শোনো, আমাকে আগে লিখবে না কেউ, আগে সবাই শুনবে এবং রপ্ত করবে। এবারে 1929 সালের 29 অক্টোবর, বলতো কত সালে? এবার আমরা 1930 সাল নিয়ে আলোচনা করছি। 1930, বলো 1929 সালের, বলো 29শে অক্টোবর। কত অক্টোবর? কত সাল? 1929 কত অক্টোবর? বলো 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ভীষণ ধস নামে। পণ্যের মূল্য, শেয়ারের মূল্য কি হয়? ভীষণ কমে যায়। এত ধস নামে, ধর ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশে দেখেছো না শেয়ার বাজার ধস নেমেছে। ধরো তুমি 100 টাকাতে একটা শেয়ার কিনেছো, সেই শেয়ার দাম যদি 5 টাকা হয়ে যায়, তাহলে তোমাকে অবাক লাগছে না? জানলা 100 টাকাতে কিনেছিলাম, শেয়ারের দাম কত হয়ে গেল? 5 টাকা হয়ে গেল। কথা বুঝতে পেরেছো কিনা? এটাকে বলে ধস। ধরো 100 টাকার শেয়ার স্বাভাবিকভাবে 90 টাকা 80 টাকা নামলে এটা মনে করি আমরা স্বাভাবিক, অথবা 100 টাকার শেয়ার 110 টাকা 15 টাকা 20 টাকা পর্যন্ত গেলে আমরা এটা স্বাভাবিক বৃদ্ধি বলি। কিন্তু যখন 100 টাকার শেয়ার কত টাকায়, 5 টাকায় 10 টাকা নেমে আসে, এটাকে বলে ধস। এটাকে কি বলে? ধস। এবার শোনো, 1929 সালের 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রে, কোথায়? যুক্তরাষ্ট্রে শেয়ার বাজারে ধস নামে। শেয়ার বাজারে কি নামে? ধস নামে, যা ব্ল্যাক টুয়েসডে। ব্ল্যাক টুয়েসডে, টুয়েসডে মানে কি বার? মঙ্গলবার। অর্থাৎ এই দেখো ওই 1929 সালের 29শে অক্টোবর মঙ্গলবারে শেয়ার বাজার এমন ধস নামে যে আমেরিকার ইতিহাসে এটাকে একটা ব্ল্যাক টুয়েসডে বলা হয়।
কি বলা হয়? ব্ল্যাক টিউজডে, ব্ল্যাক, হ্যাঁ, লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিকেন্ট। এখানে আমি সব তথ্যগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবো। 1929 সালের 29 অক্টোবর, তাই না? ব্ল্যাক টিউজডে, ঠিক আছে। সবার লেখা শেষ হলে আমাকে বলবে। আর লেখা শুধু শেষ করবে না, এটা পড়েও ফেলবে এখনই, হ্যাঁ। আমি তারিখ, মাস এবং সাল সব জিজ্ঞেস করব। ক্লাসে এমন ভাবে আমরা শিখবো, এমন ভাবে লিখবো, এমন ভাবে মনোযোগ দিব যেন ক্লাসে পড়াটা হয়ে যায়, বাসে গিয়ে রিভিশন দিলে তুমি যেন পারো, ঠিক আছে। আর আগামী ক্লাসে, প্রতিটা ক্লাসের শুরুতে আমরা একটা ছোট্ট একটা কুইজ টেস্ট নিব সবাইকে, হ্যাঁ। এটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, 5 মার্কসের, ফর এক্সাম্পল। কত মার্কসের? হ্যাঁ, রাফিজ স্যার প্রতি সাবজেক্টেই। ওকে, এসো এবার ছেলেমেয়েরা, তোমাদের মধ্যে এই 1930 দশক কে বলতে পারবে যে এটা কেন সিগনিফিকেন্ট? বলো। হুম, শেয়ার বাজার ধস নামে শেয়ারের মূল্য একেবারে কমে যায়, যেটাকে বলা হয় ব্ল্যাক টিউজডে, তাই না? বুঝছো? তাহলে বলো তো কত অক্টোবর? 29 অক্টোবর। তোমাদের এরকম লেখা থাকবে, অপশন দেওয়া থাকবে, 29 অক্টোবর 1919, 29 অক্টোবর 1918, 29 অক্টোবর 1980, এরকম লেখা থাকবে। অক্টোবর কিন্তু ঠিকই থাকবে, তাই না? আবার দেখো তোমাদের লেখা থাকবে এখানে 29-এর পরিবর্তে 19 দিতে পারে, মাস চেঞ্জ করে দিতে পারে, অর্থাৎ পুরো তথ্যটা মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা ছেলেমেয়েরা, তাহলে বলো তো, যদি বলে ব্ল্যাক টিউজডে কি, লিখতে পারবে? তাহলে আমরা কি লিখবো? 1929 সালের 29 অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার কি করে ব্যাপক ধস হয়, যার ফলে ওই দিনটাকে ব্ল্যাক টুয়েসডে নামে অভিহিত করা হয়। ওকে, এবং যুক্তরাষ্ট্রে ওই সময় চরম মন্দা দেখা দেয়, অর্থনৈতিক মন্দা দেখা দেয়, হ্যাঁ। এটা তোমরা 9-10 শিখেছো, চরম মন্দা দেখা দেয়। চরম মন্দা দেখা দেয় কত দশকে? 1930 দশকে। 1930 দশকে কি হয়? 29 অক্টোবর 1929 সালের শেয়ার বাজারে ব্যাপক ধস নামে, যে কারণে এটাকে বলা হয় ব্ল্যাক টুয়েসডে, এবং ওই দশকেই চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। বুঝতে পেরেছো? আচ্ছা, যেমন ধরো ওই যে আমরা দেখেছি না যে করোনার সময় কি হয়েছে, করোনার সময় অনেক বড় বড় প্রতিষ্ঠান উন্নত দেশের কি হয়েছে, আর ব্যবসা চলছে না, যে বন্ধ করে দিয়েছে, হয়েছে না? এটাকে বলে মন্দা, মানুষের কাছে কি নেই, টাকা নেই, এরকম একটা অবস্থা। এখন এখন শোনো, এই যে ধস হলো শেয়ার বাজারে, কোথায়? মানে ব্রিটেনে, তাহলে কোথায়? সুইজারল্যান্ডে? যুক্তরাষ্ট্র মানে কোন দেশ? মানে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র বলতে কোনটাকে বুঝছো তোমরা? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। মনে রাখো, এই যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দুটাকে এক করে ফেলো না কিন্তু না। আচ্ছা, এবার শোনো ছেলেমেয়েরা, এই যে একটা ধস নেমেছে না, এই জন্য ওরা, এই যুক্তরাষ্ট্রের যারা সিদ্ধান্ত নেন, যারা এই কি বলে সংসদের দায়িত্বশীল যারা, তারা কি করেছেন, তারা একটা আইন করেছেন, শেয়ার বাজার নিয়ন্ত্রণ আইন। শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন করেছেন, যেটা 1933 সালে, কত সালে? 1933 সালে ছেলেমেয়েরা, 1933 সালে সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওই 1900 শেয়ার বাজারকে নিয়ন্ত্রণের জন্য, লিখো শেয়ার বাজারকে নিয়ন্ত্রণের জন্য 1933 সালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট, ACT অ্যাক্ট, আইন সংসদে পাশ হয়, হ্যাঁ, যাতে শেয়ার বাজারে খুব বেশি না বাড়তে পারে এবং খুব ধসও না হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, শেয়ার বাজার নিয়ন্ত্রণের জন্য শেয়ার বাজার
নিয়ন্ত্রণের জন্য 1933 সালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট পাস হয়। এটা কত সালে? আর ব্ল্যাক টুয়েসডে কত সালে? 29 সালে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা একটু এখানে সাবস্টেন্স বা সামারি করি, সবাইকে আমার দিকে লক্ষ্য করো। তার মানে আমাদের 1930 দশকে তিনটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটে। কয়টা? তিনটা। ছেলেমেয়েরা, প্রথম হচ্ছে যে 1929 সালের 29শে অক্টোবর যেখানে শেয়ার বাজারে প্রচন্ড রকম ধস নামে আমেরিকায়, যেটাকে আমরা বলি ব্ল্যাক টুয়েসডে। ওই দশকে আবার কি হয়, অর্থনৈতিক চরম মন্দা দেখা দেয় এবং দশকের এই আমেরিকার যারা আইন প্রণেতা তারা কি করেন, তারা এই শেয়ার বাজারের জন্য ধস নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন পাস করেন, যে আইনটার নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট। এটা কত সালে? 1933। হ্যাঁ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট। ওকে, এবার চলে এসো, আমরা 1930 সাল শেষ করে 1940 সালে যাব। হ্যাঁ, ছেলেমেয়েরা, আমাদের পৃথিবীর জন্য 1940 দশক একটা অভিশাপ নিয়ে আসে। সেটা হচ্ছে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তাই না? খুব ভালো করে শুনবে, সরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1939 সালে। 1900, হ্যাঁ, আবার একটু বলছি ছেলেমেয়েরা, আমরা 1940 দশক আলোচনা করছি। 1939 দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আবার বলছি, 1940 দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1939 সালে, কত সালে? 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় সেটা 1945 সালে। শেষ হয় কত সালে? 1945 সালে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1939। আর শেষ হয় কত? 1945। আচ্ছা, এবার এসো 1950। আমরা কি করেছি, মানে মোস্ট সিগনিফিকেন্ট যে ঘটনাগুলো, যেগুলো এমসিকিউ এবং সিকিউতে আমাদের সাহায্য করবে বা জ্ঞানমূলকে সাহায্য করবে, সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। এসো, 1950 দশকে, লক্ষ্য করো আমার দিকে সবাই, 1950 দশকে যে ফিন্যান্সের ফিন্যান্সের বিষয়ে মানুষের যে একটা সনাতন দৃষ্টিভঙ্গি ছিল, সেটা পরিবর্তন শুরু হয়। কথা ভালো করে শোনো। তাহলে 1950 দশকে কি হয়? 1950 দশকে ফিন্যান্সের বিষয়ে মানুষের যে সনাতন দৃষ্টিভঙ্গি ছিল, সেটা কি হয়, আস্তে আস্তে পরিবর্তন হয়। মানুষ বুঝতে শুরু করে যে ফিন্যান্স বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ব্যবসায়িক এবং আমাদের ব্যাপক প্রভাব ফেলে, যার ফলে এটার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়, তাই না? তুমি যখন একটা মানুষ সম্পর্কে একটা, প্রথমে ধরো খারাপ বিষয় জানতে, তাকে তুমি একরকম ভাবে চিন্তা করতে, তখন যখন ওই মানুষ সম্পর্কে তুমি আসলে জানলে না লোকটা তো আসলে খারাপ না, লোকটা তো ভালো, তখন তার প্রতি তোমার মনোভাব, তোমার চিন্তা চেতনা পরিবর্তন হয়। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। এটাই কি দৃষ্টিভঙ্গি? ক্লিয়ার? তাহলে ফিনান্স সম্পর্কে যে আমাদের একটা সনাতন দৃষ্টিভঙ্গি ছিল সারা বিশ্বের মানুষের, কিন্তু সেই 1950 দশকে এসে সেই দৃষ্টিভঙ্গিতে কি হয়, পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে আধুনিকের দিকে যাত্রা শুরু করবে। হ্যাঁ, তো এটা কত সাল? দেখো, 1950 দশক লিখো, সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। সনাতন বা পুরাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। ছেলেমেয়েরা, আমরা ক্লাসের ফাঁকে একটু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আহ, আমরা আগেও আরেকবার বলেছি যে যারা আমরা 90+ পেতে চাই ব্যবসা শিক্ষা গ্রুপের সাবজেক্ট গুলোতে, তাদের কিন্তু এখনই হাই টাইম যে আসলে সিরিয়াসলি পড়াশোনা করার। বিভিন্ন গ্রুপ থেকে যারা আমাদের কাছে আসে, বিশেষ করে বিজ্ঞান বিভাগ থেকে, তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকে অন্য বিষয়ে, তাই না? যখন আমাদের সায়েন্স থেকে কেউ যখন এই বিজনেস স্টাডিজে আসে, তাদের কিন্তু একটা
দীর্ঘ ব্যাকগ্রাউন্ড বেসিক ডেভেলপ করতে হয়, যে কারণে আমরা এখন হচ্ছে আই টাইম, এখন সবাই ইনশাল্লাহ সবাই চলে আসবে। এখন চলে আসতে হবে কি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে 90+ মার্কস তোলার চেষ্টা করবো। আমাদের এখানে কিন্তু এমন স্টুডেন্টরা আছে যারা অ্যাকাউন্টিং এ 100-তে 100 পেয়েছে, হিসাব ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে। তবে মানে তখন হয়েছিল কি, ওই যে তোমাদের মনে আছে না, সব সিলেবাসের পরীক্ষা হয়েছিল, ওই যে ইউসুফ সরকার মাহিম ওদের ব্যাচে, হ্যাঁ অনেকেই আছে যারা অ্যাকাউন্টিং এ 100-তে 100 পেয়েছে, ফার্স্ট পেপারে 200-তে 200 পেয়েছে, 198 পেয়েছে, 197 পেয়েছে, 96 পেয়েছে। আমার রেকর্ডটা যারা ওরা হয়তো শুনবে, শুনে থাকবে, আশা করি ওরাও হয়তো ওদের এই সেই স্মৃতিটা মনে রাখবে। ওকে ছেলেমেয়েরা, এবার 1960 দশক। হ্যাঁ, সমস্যা ভিডিও চলছে তো? হ্যাঁ। আচ্ছা, এবার 1960 দশক, কত দশক? 1960 হয়েছে, 20 মিনিট হয়েছে। আমরা শেষের দিকে চলে আসছি, অসুবিধা নেই। আচ্ছা ছেলেমেয়েরা, যেহেতু আপনাদের ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, সেহেতু আমরা 1950 পর্যন্ত আমরা এখানে শেষ করছি। আমরা অন্য একটা ভিডিওতে তারপর আবারও শুরু করব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।